অর্থনীতির সবচেয়ে বড় শত্রুকে? এক কথায় উত্তর হচ্ছে মূল্যস্ফীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডও বলেছিলেন মূল্যস্ফীতি আসলে গণশত্রু। 1974 সালে এক বক্তৃতায় তিনি বলেন, আমাদের এক নম্বর গণশত্রুকে যদি পরাস্ত করা না যায় তবে এটি আমাদের দেশ, আমাদের ঘরবাড়ি, আমাদের স্বাধীনতা, আমাদের সম্পত্তি এবং শেষ পর্যন্ত আমাদের জাতীয় গর্বকে ধ্বংস করবে। ঠিক ততটাই নিশ্চিতভাবে যতটা কোনো সুসজ্জিত যুদ্ধকালীন শত্রুও করতে পারে। With all sincerity that our inflation, our public enemy number one. আরেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলতেন, মূল্যস্ফীতি ছিনতাইকারীর মতোই হিংস্র, সশস্ত্র ডাকাতের মতোই ভয়ঙ্কর এবং খুনির মতোই প্রাণঘাতী। খুবই দুঃখের কথা হচ্ছে সেই উচ্চ মূল্যস্ফীতির সঙ্গেই টানা 4 বছর ধরে আমাদের বসবাস। একের পর এক ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়নি। এখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেটটি দিলেন তাতে যে মূল্যস্ফীতি দ্রুত কমে যাবে সে ভরসাও পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষের কি হবে? প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয়, অর্থনীতির সবচেয়ে বড় শত্রুকে কিভাবে চিনব। আমরা তো এখন খুব ভালো করেই জানি জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে। প্রশ্ন হচ্ছে দাম কেন বেড়েই চলছে? এই যে দাম স্তর বেড়ে যাওয়া, একেই বলে মূল্যস্ফীতি। বলা হয় শায়েস্তা খান আমলে টাকায় পাওয়া যেত 8 মণ চাল। ভাবছেন, আহা, সেই সময় যদি ফিরে যাওয়া যেত। কিন্তু ঐতিহাসিকরা জানাচ্ছেন তখন টাকায় 8 মণ চাল পাওয়া যেত ঠিকই, কিন্তু ওই 1 টাকা উপার্জন করার ক্ষমতাই ছিল না প্রায় সব মানুষের। সুতরাং দেখা যাচ্ছে ক্রয় ক্ষমতা, প্রকৃত আয়, দ্রব্যমূল্য বিষয়গুলি অনেক পুরনো। এর অর্থনৈতিক নামই মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি। সেই গল্প তো জানেন, একটা সময় ছিল যখন মানুষ পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে যেত আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসায় আসতো। কিন্তু এখন মানুষ ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে যায় আর পকেট ভর্তি বাজার নিয়ে বাসায় ফেরে। মূল্যস্ফীতিকে অর্থনীতির নীরব ঘাতকও বলা যায়, কারণ নিত্যপণ্যের দাম বেড়ে যায় বলে মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। এতে ক্রয় ক্ষমতা কমে যায় সীমিত আয়ের মানুষদের। এ কারণে মূল্যস্ফীতিকে বাধ্যতামূলক করও বলা হয়। হিসেবটা হচ্ছে, আগে যে পণ্য কিনতে 100 টাকা ব্যয় করতে হতো, মূল্যস্ফীতির হার এখন 9% বলে সেই একই পণ্য কিনতে হচ্ছে 109 টাকায়। কিন্তু ওই বাড়তি 9 টাকা আয় না বাড়লে 9 টাকার পণ্য কম কিনতে হবে। সুতরাং একই পরিমাণ আয় না বাড়লে আগের তুলনায় কম খেয়েই দিন কাটাতে হবে। গরিব মানুষেরা তাই করে। মূল্যস্ফীতি নিয়ে অর্থনীতিবিদদের ধারণা সময়ের সঙ্গে বদলেছে। প্রথমে বলা হতো বাজারে টাকার যোগান বেশি হলে মূল্যস্ফীতি বাড়ে। পরে জন মেনার্ড কেইন্স দেখান অতিরিক্ত চাহিদাও মূল্যস্ফীতির কারণ হতে পারে। এরপর মিল্টন ফ্রিডম্যান আবার টাকার যোগানকে মূল্যস্ফীতির প্রধান কারণ হিসেবে তত্ত্ব দেন। 1960-এর দশকে অর্থনীতিবিদরা বুঝতে পারেন মানুষের ভবিষ্যৎ মূল্যস্ফীতি নিয়ে প্রত্যাশাও বর্তমান মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। 1970-এর দশকের তেল সংকট দেখায় যে উৎপাদন ব্যয় ও সরবরাহ ঘাটতিও মূল্যস্ফীতির বড় কারণ হতে পারে। আধুনিক অর্থনীতিতে মূল্যস্ফীতিকে ব্যাখ্যা করা হয় চাহিদা, অর্থের যোগান, উৎপাদন ব্যয়, বাজারের কাঠামো এবং মানুষের প্রত্যাশা সব কিছুর সমন্বিত প্রভাব হিসাবে। যেমন এক, চাহিদাজনিত মুদ্রাস্ফীতি। যখন কোনো পণ্য কিনতে মানুষের আগ্রহ বেশি থাকে কিন্তু সরবরাহ কম থাকে তখন দাম বেড়ে যায়। যেমন বন্যায় চালের উৎপাদন কমে গেলে সীমিত চাল কিনতে মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, ফলে চালের দাম বাড়ে। একে আমরা চাহিদাজনিত মূল্যস্ফীতি বলতে পারি। 2 হচ্ছে ব্যয়চালিত মূল্যস্ফীতি। যখন কোনো পণ্য উৎপাদনের খরচ বেড়ে যায় তখন বিক্রেতারা সেই বাড়তি খরচ পণ্যের দামে যোগ করে। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে যে মূল্যস্ফীতি হয় তাকে ব্যয়চালিত মূল্যস্ফীতি বলে। 3য় কারণ হচ্ছে অতিরিক্ত অর্থ সরবরাহের কারণে মূল্যস্ফীতি। অর্থনীতিতে পণ্যের তুলনায় টাকার পরিমাণ বেশি বেড়ে গেলে দাম বাড়ে, কারণ মানুষের হাতে বেশি টাকা থাকলে তারা বেশি কেনাকাটা করতে চায়
কিন্তু পণ্যের সরবরাহ একই থাকে, ফলে পণ্যের দাম বেড়ে যায়। এরপরেই রয়েছে মজুরি বৃদ্ধিজনিত মূল্যস্ফীতি। কর্মীদের বেতন বাড়লে উৎপাদন খরচে বেড়ে যায়, তখন ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই অতিরিক্ত খরচ পণ্যের দামে যোগ করে, ফলে বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। তবে বেতনের সঙ্গে উৎপাদনশীলতাও বাড়লে এই চাপ কম থাকে। এরপরেই রয়েছে মূল্যস্ফীতির প্রত্যাশা। মানুষ ও ব্যবসায়ীরা যদি মনে করে ভবিষ্যতে দাম আরও বাড়বে, তাহলে তারা আগেই মজুরি, ভাড়া ও পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। ফলে মূল্যস্ফীতির আশঙ্কাই বাস্তবে মূল্যস্ফীতিতে পরিণত হয়। দীর্ঘদিন এমন চললে মূল্যস্ফীতি নিজেরাই নিজেকে টিকিয়ে রাখে, যাকে মূল্যস্ফীতি জড়তা বলা হয়। মূল্যস্ফীতি মাপার বিভিন্ন উপায় আছে, কিন্তু সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো ভোক্তা মূল্যসূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ সিপিআই। ভোক্তা মূল্যসূচক বা সিপিআই হলো এমন একটি সূচক যা সময়ের সঙ্গে মানুষের নিয়মিত ব্যবহারের পণ্য সেবার দাম কতটা বাড়ছে বা কমছে তা পরিমাপ করে। যেমন গত বছর যেসব পণ্য কিনতে 750 টাকা লাগতো, এবছর যদি 900 টাকা লাগে, তাহলে বোঝা যায় দাম বেড়েছে। তাই সিপিআই বাড়া মানে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে এবং টাকার ক্রয় ক্ষমতা কমছে। বাংলাদেশে সিপিআই তৈরি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। বর্তমানে 2021-22 অর্থবছরকে ভিত্তি বছর ধরে এই সূচক হিসাব করা হয়। সিপিআই তৈরির জন্য মানুষের নিয়মিত কেনা পণ্য সেবার একটি বাজার ঝুড়ি ব্যবহার করা হয়। আর তথ্য নেওয়া হয়েছে 2016-17 সালের খানা আয় ও ব্যয় জরিপ থেকে। সিপিআই হিসাবের জন্য খাদ্য, পোশাক, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সহ 12টি প্রধান খাতের তথ্য ব্যবহার করা হয়। শহর ও গ্রামের জন্য আলাদা ভোক্তা ঝুড়ি রয়েছে, যেখানে মোট 383 ধরনের পণ্য ও সেবা অন্তর্ভুক্ত। যদি মূল্যস্ফীতি জিনিসকে ব্যয়বহুল করে তোলে এবং টাকার মান কমিয়ে দেয়, তাহলে কি আমাদের শূন্য বা ঋণাত্মক মূল্যস্ফীতির দিকে যাওয়া উচিত? এবার সেটাই দেখি। অল্প মূল্যস্ফীতি ভালো। অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংক সাধারণত বছরে 2-3% মূল্যস্ফীতিকে গ্রহণযোগ্য বলে মনে করে, কারণ অল্প ও স্থিতিশীল মূল্যস্ফীতি মানুষকে খরচ ও বিনিয়োগে উৎসাহিত করে, যা অর্থনীতিকে সচল রাখে। মূল্যস্ফীতির জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ বা ইনফ্লেশন টার্গেটিং প্রথম চালু করেছিল নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। পরে কানাডা, যুক্তরাজ্য, সুইডেন ও অস্ট্রেলিয়া সহ অনেক দেশ এই পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ মূল্যস্ফীতি কত শতাংশে রাখা হবে তা ঠিক করে তবেই ব্যবস্থা নেওয়া হয়। এই নীতির উদ্দেশ্য হলো মূল্যস্ফীতিকে কম, স্থিতিশীল ও পূর্ব অনুমানযোগ্য রাখা, যাতে মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা ভবিষ্যৎ পরিকল্পনা সহজে করতে পারে। ঋণাত্মক মূল্যস্ফীতি কিছুটা বিপজ্জনক। যখন মূল্যস্ফীতি শূন্যের নিচে নেমে যায় এবং পণ্যের দাম ধারাবাহিকভাবে কমতে থাকে, তখন তাকে ডিফ্লেশন বলা হয়। এতে মানুষ আরও কম দামের আশায় কেনাকাটা পিছিয়ে দেয়, ফলে বিক্রি, উৎপাদন ও বিনিয়োগ কমে যায়, যা অর্থনীতির প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর। তাই কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত ঋণাত্মক মূল্যস্ফীতি বা ডিফ্লেশন এড়াতে চেষ্টা করে। অতি মূল্যস্ফীতি বা হাইপার ইনফ্লেশন ভয়াবহ। অতি মূল্যস্ফীতির অর্থ হচ্ছে প্রতি মাসে গড় মূল্য 50% বেশি বাড়ছে। পৃথিবীর অনেক দেশই অতি মূল্যস্ফীতি নিয়ে চরম বিপদে পড়েছিল। ভেনেজুয়েলা, জিম্বাবুয়ে, জার্মানি ও হাঙ্গেরির মতো দেশ এই অবস্থা দেখেছে। এ সময় সরকার বেশি টাকা ছাপিয়েছে, ফলে মুদ্রার মান হারিয়েছে। এক পর্যায়ে মানুষ টাকা রাস্তায় ফেলে দিত, কারণ তাতে কিছু কেনা যেত না। 2008 সালে জিম্বাবুয়ের মূল্যস্ফীতি হার পৌঁছেছিল 89.7 ট্রিলিয়ন শতাংশে। তখন একটি রুটি কিনতে লাগতো $1 বিলিয়ন জিম্বাবুয়ান ডলার। ফলে সরকার $100 ট্রিলিয়ন নোট ছাপতে বাধ্য হয়েছিল। মানুষ মুদ্রা ব্যবহারই করতো না, বরং আদিম যুগের মতো পণ্য বিনিময় করত। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ ও অতিরিক্ত মুদ্রা ছাপানোর কারণে জার্মানিতে অতি মূল্যস্ফীতি দেখা দিয়েছিল 1921 থেকে 1923 সাল পর্যন্ত। মানুষ তখন টাকা দিয়ে চুলা জ্বালাতো, কারণ তা কয়লার চেয়েও সস্তা ছিল।
হাঙ্গেরির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হাইপার ইনফ্লেশন হয় 1945 ও 1946 সালে। দাম প্রতিদিন দ্বিগুণ হতো। সরকার 100 ট্রিলিয়ন পেঙ্গন নোট চালু করেছিল। শেষ পর্যন্ত সেই মুদ্রা বাতিল করে ফরিন্ট নামে নতুন মুদ্রা চালু করে, যে এখনও আছে। তেলের দামে ধস, দুর্নীতি ও উৎপাদনহীন অর্থনীতির কারণে ভেনেজুয়েলায় অতি মূল্যস্ফীতি দেখা দেয় 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়ে। 2018 সালে মূল্যস্ফীতির হার ছিল প্রায় 9,30,000%। ফলে সরকার নতুন মুদ্রা চালু করেছিল 5টি শূন্য বাদ দিয়ে। সুইডেনের রিক্স ব্যাংকে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1668 সালে এর জন্ম। ফরাসি বিপ্লবের সময় অতি মূল্যস্ফীতি দেখা দিলে মুদ্রানীতি বাস্তবায়নের জন্য নেপোলিয়ন বোনাপার্ট 1800 সালে গঠন করেছিলেন ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকের নানা রূপান্তর ঘটেছে, পাল্টেছে কাজের ধরন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির অধ্যায় শুরু 60-এর দশকের মাঝামাঝি থেকে, যা অব্যাহত ছিল 1982 সাল পর্যন্ত। এ সময়কালকে বলা হয় দ্য গ্রেট ইনফ্লেশন। রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান পল ভলকার ওই পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন অর্থনীতিকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়িয়ে মুদ্রা সরবরাহ কমানো হয়েছিল ওই সময়। আধুনিক অর্থনীতিতে কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা ঠিক হয়েছিল তখন থেকেই। এরপর থেকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কাজটি কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবেই করে আসছে। অনেক কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির একটা জায়গাও তৈরি করে নিয়েছে। মূল্যস্ফীতি বেশি হলে খারাপ, আর খুব কম হলে তাও ভালো না। তাহলে স্থিতিশীল কীভাবে রাখা হবে? এর দায়িত্ব আছে দুটি পক্ষ, যেমন কেন্দ্রীয় ব্যাংক ও সরকার। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের হাতিয়ার হচ্ছে মুদ্রানীতি, আর সরকারের হাতে রয়েছে ফিসকাল পলিসি বা আর্থিক নীতি বা রাজস্ব নীতি। প্রথমে সুদহার। সুদহার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ারগুলোর একটি। সুদের হার কম হলে ঋণ নেওয়া সহজ হয়, ফলে খরচ ও বিনিয়োগ বাড়ে এবং মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। আবার সুদের হার বেশি হলে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়, খরচ ও বিনিয়োগ কমে যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা সাহায্য করে। এরপরে অর্থ সরবরাহ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক বাজারে টাকার পরিমাণ বাড়ানো বা কমানোর নীতি ব্যবহার করে। টাকা বাড়লে ঋণ, খরচ ও বিনিয়োগ বাড়ে, আর টাকা কমলে ঋণ ও খরচ কমে গিয়ে মূল্যস্ফীতির চাপ হ্রাস পায়। কর নির্ধারণ। সরকার কর ও সরকারি ব্যয়ের মাধ্যমে অর্থনীতির চাহিদা নিয়ন্ত্রণ করে। কর বাড়ালে মানুষের খরচ কমে এবং মূল্যস্ফীতির চাপ হ্রাস পায়। আবার কর কমানো বা সরকারি ব্যয় বাড়ালে মানুষের হাতে বেশি টাকা আসে, খরচ বাড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতি পায়। এরপর সরকারি ব্যয়। সরকারি ব্যয় মূল্যস্ফীতিকে প্রভাবিত করতে পারে। সরকার বড় প্রকল্পে বেশি টাকা খরচ করলে মানুষের হাতে টাকা বাড়ে, খরচ ও চাহিদা বাড়ে, ফলে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। আবার সরকার ব্যয় কমালে অর্থনীতিতে টাকার প্রবাহ কমে, খরচ কমে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই সরকারি ব্যয়ের প্রভাব পুরো অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি শুধু অর্থনীতির নয়, রাজনীতিরও বড় নিয়ামক। ইতিহাসে অনেক নেতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন, আবার তা করতে ব্যর্থ হয়ে ক্ষমতা হারিয়েছেন। 1970-এর দশকে যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি জেরাল্ড ফোর্ড ও জিমি কার্টারের জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করেছিল। আর্জেন্টিনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতার কারণে 2019 সালে মাউরিসিও মাক্রি নির্বাচনে পরাজিত হন। অন্যদিকে ব্রাজিলে মূল্যস্ফীতি কমানোর সাফল্য ফার্নান্দো হেনরিকে কার্দোসোর রাজনৈতিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 7.5% এবং 2030-31 সালের মধ্যে 5% নামিয়ে আনার লক্ষ্য দিয়েছে। এজন্য টাকার বিনিময় স্থিতিশীল রাখা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ের কথা বলা হয়েছে বাজেটে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের কর কমানো, কিছু আমদানি পণ্যের শুল্ক ছাড়, সস্তায় চাল বিতরণ, ওএমএস কার্যক্রম চালু রাখা এবং ফ্যামিলি কার্ড দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কর কমালেই বাজারে দাম কমবে এমন নিশ্চয়তা নেই।
পাশাপাশি খাদ্য, জ্বালানি, পরিবহন খরচ, ডলারের দাম এবং সরবরাহ ব্যবস্থার সমস্যাগুলো এখনও মূল্যস্ফীতির বড় কারণ। আবার বড় বাজেট ব্যয় ও সরকারি ঋণও বাজারে চাহিদার চাপ বাড়াতে পারে। তাই বাজেটের এসব পদক্ষেপ মানুষের কিছুটা স্বস্তি আনতে পারে, কিন্তু শুধু এগুলো দিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। এর জন্য বাজার ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা, বিনিময় হার ও মুদ্রানীতির কার্যকর বাস্তবায়নও প্রয়োজন। বাজেটের মূল বাজি প্রবৃদ্ধি, কিন্তু সেই প্রবৃদ্ধির অর্থায়ন যদি শেষ পর্যন্ত ব্যাংক ঋণের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে বেসরকারি বিনিয়োগ, উৎপাদন ও মূল্যস্ফীতি তিন ক্ষেত্রেই নতুন চাপ তৈরি হতে পারে। আর যদি কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেয়, তাহলে তো মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়বে। পিটার শিফ নামের একজন অর্থনৈতিক বিশ্লেষক এ নিয়ে বলেছিলেন, আপনি যদি টয়লেট পেপারের মতো টাকা ছাপেন, একসময় সেই টাকাই টয়লেট পেপারে পরিণত হবে। সব মিলিয়ে বলা যায়, মূল্যস্ফীতি যদি কমানো না যায়, তাহলে কোনো অর্জনই টেকসই হবে না। সাধারণ মানুষের বাজেট থাকে তার মানি ব্যাগে 9,38,000 কোটি টাকার পরিসংখ্যানের মধ্যে নয়। কাজটা খুবই কঠিন। জার্মানির সাবেক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্ল অটো পোহল বলেছিলেন, মূল্যস্ফীতি টুথপেস্টের মতো, একবার বের হলে আর টিউবে ফেরানো যায় না। সুতরাং বিষয়টি নির্ভর করছে সরকারের সদিচ্ছা ও নীতির উপর। সাধারণ মানুষের জন্য নতুন সরকারের দিকে নজর রাখবেই। এখন তিনটি উক্তি দিয়ে আজ বিদায় নেব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান বলেছিলেন, আমাদের দেশে মূল্যস্ফীতি হয় কারণ রাজনীতিকেরা খুব আরামে থাকে। মার্কিন রম্য লেখক উইল রজার্স বলেছিলেন, মূল্যস্ফীতি যখন হয় তখন সব কিছুর দাম বাড়ে, শুধু আপনার বেতন ছাড়া। আর সর্বশেষ উক্তিটি তাদের জন্য যারা তেল, গ্যাস, বিদ্যুৎ, বাস ভাড়া সহ সব কিছুর দর বাড়িয়ে বলতে থাকেন, এতে মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না। কথাটি উরুগুয়ের লেখক ও সাংবাদিক এদুয়ার্দো গ্যালেয়ানোর। তিনি বলেছিলেন, সর্বোত্তম ভাষা হলো নীরবতা। আমরা এখন এক ভয়ানক শব্দস্ফীতির সময়ে বাস করছি, যা মূল্যস্ফীতির চেয়েও অনেক ভয়াবহ। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজ এখানে বিদায় নিচ্ছি।